প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম আজকের পদার্থবিজ্ঞান ক্লাসে। তোমরা জানো আমরা এই পর্যন্ত অনলাইনে 3টি অধ্যায় শেষ করেছি: ভেক্টর, পরিমাপ এবং গতি। আজকে আমরা প্রথম পত্রের নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ চতুর্থ অধ্যায়টি আমরা শুরু করব। আশা করি তোমরা প্রথম থেকে মনোযোগ সহকারে পড়বা, মনোযোগ সহকারে ক্লাসগুলোকে ফলো করবা, তাহলে নিশ্চিত থাকো পড়াটা খুব সহজ হয়ে যাবে। এই নিউটনিয়ান বলবিদ্যা আমাদের পদার্থবিদ্যা বেসিক, অর্থাৎ প্রতি মুহূর্তে আমরা বল প্রয়োগ করি এবং বস্তুটা কীরূপ আচরণ করে সেই জিনিসটা আমরা বের করার চেষ্টা করি। নিউটন যে তত্ত্বগুলো দিয়ে দিয়েছে সেইগুলো ফিজিক্সের বা যে কোনো বিজ্ঞানের ক্ষেত্রে প্রতি মুহূর্তে আমরা প্রয়োগ করছি। এই নিউটনিয়ান বলবিদ্যা চ্যাপ্টারে আমরা মেনলি শিখব নিউটনের সূত্রগুলো কী এবং ভরবেগের সংরক্ষণের সূত্র, আবার এই নিউটনের সূত্রগুলো বৃত্তাকারের ক্ষেত্রে কি হয় সেই নিয়মগুলো শিখব। সেই সাথে আমরা শিখব এখানে যেটা ইম্পর্টেন্ট, যে কেন্দ্রমুখী বল। অর্থাৎ তোমরা দেখো রাস্তা দিয়ে যখন ঘুরি সাইকেল বা বাস, তখন তার বেগটা ধীরে করে, কেন ধীরে করে, বা যখনই বাঁক হয় তখন রাস্তাটা একটু নিচের দিকে, ভিতরের দিকের তুলনায় বাইরের দিকে একটু উঁচু থাকে, কেন থাকে, এই জিনিসগুলো আমরা শিখব। তো আমরা এই চ্যাপ্টারে শুরু করতে হলে প্রথমেই আমরা শিখব জড়তা। ইংরেজিতে বলা হয় ইনার্সিয়া। ইনার্সিয়া, জড়তা। তোমরা এই জড়তা কথাটা প্রায় ব্যবহার করো মুখে মুখে, যে কারোর সাথে কথা বলতে পারছো না, অর্থাৎ তোমার মুখে জড়তা। অর্থাৎ যে অবস্থায় আছে তুমি সেই অবস্থাটাকে ধরে রাখার যে চেষ্টা, সেটাই হলো জড়তা। বস্তুও তাই, বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থাটাকে ধরে রাখার প্রবণতা বা ধর্মকে বলা হয় জড়তা। যেমন দেখো, এই যে ডাস্টারটা আমার হাতের ওপর স্থির আছে, সেই স্থিরই থাকতেছে, সে গতিশীল হচ্ছে না। সুতরাং এটাকে বলবো আমরা তার জড়তা। কিন্তু যদি আমি তার গতিশীল করি, সহজে কিন্তু গতিশীল হতে চাইবে না, কিছু একটা প্রয়োগ করে তাকে গতিশীল করব। আমরা যখন ফুটবলকে গতিশীল করি, সে গতিশীল হতেই থাকে। তোমরা বলবা যে থেমে তো যায়, কারণ এখানে ঘর্ষণ বল কাজ করে, এই জন্য থেমে যায়। কিন্তু যদি মহাশূন্যে যেখানে ঘর্ষণ বল নাই, বস্তুটাকে যদি গতিশীল করো, তাহলে বস্তুটা গতিতে থাকতেই থাকবে। সুতরাং আমরা শিখব জড়তা কি। বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকা ধর্মটাকে বলবো আমরা জড়তা। এই জড়তাটা আমরা দেখব যে দুই প্রকার। একটা হলো স্থিতি জড়তা, আর একটা হলো গতি জড়তা। স্থিতি জড়তা, স্থির বস্তু চিরকাল স্থির অবস্থায় থাকতে চায়, যদি বাহ্যিক কিছু প্রয়োগ না করি, বল প্রয়োগ না করি, তাহলে এটাকে বলবো আমরা স্থিতি জড়তা। তো সংজ্ঞা শিখলা, এবার উদাহরণটা কি দেখো। চলন্ত বাস, একটা বাস স্থির অবস্থায় আছে, বা গাড়িতে তুমি আসো, হঠাৎ করে গাড়িটা চলতে শুরু করলো, তাহলে তুমি পিছনের দিকে ধাক্কা খেলা। এটা কি জন্য? অর্থাৎ তুমি যখন গতিতে থাকতে চাইলা, গতি দিতে চাইলা, তখন বস্তুটা সহজ দিতে চাইলো না। অর্থাৎ আমরা যদি বাস বসেছিলাম, হঠাৎ যখন সে চলতে শুরু করবে, তখন আমরা পিছনের দিকে চলে যাই। অর্থাৎ বস্তুটা যখন চলতে শুরু করলো, সে আগের অবস্থাটা ধরে রাখার চেষ্টা করবে, অর্থাৎ এই জন্য বস্তুটা পিছনের দিকে চলে আসে। অর্থাৎ আমি তো ওই জায়গায় ছিলাম, আমি কি ছিলাম? আগের জায়গায় ছিলাম, কেন আমারে নিয়ে যাচ্ছ? কিন্তু তুমি জোর করে তাকে নিয়ে যাচ্ছ। তাহলে আমরা যদি বলি যে চলন্ত বা স্থির অবস্থা থেকে বাস চলন্ত হলে কেন পিছনের দিকে ধাক্কা খায়, এক কথায় উত্তর কি? স্থিতি জড়তার কারণে আমরা পিছনের দিকে ধাক্কা খাই। কারণ স্থির বস্তু স্থির অবস্থাটা ধরে রাখবে, যখন গতিশীল করলা তখন সে গতিটা, তার অবস্থানটাকে ধরে রাখার জন্য সে পিছনের দিকে ধাক্কা খাবে। এবার গতি জড়তা, তুমি যখন চলন্ত গাড়িটা চলছে, হঠাৎ যখন থেমে যাবে, v=0 হয়ে যাবে, তখন বস্তুটা সামনের দিকে ঢেলে পড়বে।
চলে যাবে। অর্থাৎ তুমি দেখো যে চলন্ত বাস যখন চলতে শুরু করে তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। কী জন্য পড়ি? আমরা যখন গতিতে আসি বস্তুটা ওই গতিটা ধরে রাখবে, হঠাৎ যখন থেমে গেলা তখন তার অবস্থাটা চালু রাখার জন্য সে সামনের দিকে যেতে চাইবে, কিন্তু এই মাজার হাড় তাকে আর যেতে দিবে না, তাকে আটকে রাখবে। এটা হলো গতি জড়তা। অর্থাৎ গতির কারণে যে জড়তা সৃষ্টি হয় সেটাকে বলবো আমরা গতি জড়তা। তাহলে আমরা শিখে ফেললাম জড়তা কী। এখন এই জড়তাকে পরিবর্তন করতে হলে আমাদের কি লাগবে? এই জড়তাকে পরিবর্তন করতে যা কিছু লাগে তাকেই বলা হয় বল। তাহলে আমরা কি করব? জড়তার পরিবর্তন করব। এই জড়তার পরিবর্তন করাতে হলে আমাকে কি করতে হবে? কিছু একটা প্রয়োগ করতে হবে। যেমন গাড়িটা স্থির আছে, এটাকে যদি তুমি গতিশীল করতে চাও তাহলে যে জিনিসটা প্রয়োগ করছো ওটার নামই হলো বল। ওটার নামই হলো কি? বল। তাহলে তোমরা শিখে ফেললা বল কি। বল যা জড়তার পরিবর্তন করে তাকেই বলা হয় বল। ঠিক আছে? অর্থাৎ দেখো, স্থির বস্তুকে গতিশীল করলা, অথবা গতিশীল বস্তুকে স্থির করলা, অথবা গতিশীল বস্তুকে গতির পরিবর্তন করলা, যে জিনিসটা এই কাজটা করলো সেটাই হলো বল। এই বল যখন হয়ে গেল আমাদের দুইটা ধারণা, তখন আমরা এখন বলের প্রকারভেদে চলে যাব। তোমরা দেখো, বল তো শিখেছো, মোটামুটি অনেক বলের সাথে পরিচিত, কিন্তু প্রকারভেদ ভিত্তিক তোমরা হয়তো বলতে পারবা না সিস্টেমেটিক্যালি। যেমন ধরো স্পর্শ বল। তোমরা জানো যে স্পর্শ বলটা কী। অর্থাৎ যে বলটার জন্য স্পর্শ প্রয়োজন সেটাকে বলা স্পর্শ বল। অর্থাৎ কোনো বস্তুকে যদি আমি টান দিই অথবা ঠেলি, তাহলে আমাদেরকে কি করতে হয়? তাকে স্পর্শ করতে হয়। এটাকে বলবো আমরা স্পর্শ বল। আর অস্পর্শ বল, অস্পর্শ বল যেমন মহাকর্ষ বল। দেখো, এই ডাস্টারের সাথে পৃথিবীর কোনো সংযোগ আছে? নাই, কিন্তু ডাস্টারটা অটোমেটিক্যালি পৃথিবী কর্তৃক আকর্ষিত হয়ে নিচের দিকে পড়তে থাকে। তাহলে এই যে স্পর্শ ছাড়া যে বল সেটাকে বলবো আমরা মহাকর্ষ বল। ঠিক আছে? এইভাবে আমরা বলের প্রকারভেদ শিখব। কিন্তু আমরা যেটা শিখব যে এই বল থেকে, তাহলে বল মেনলি স্পর্শ বল, অস্পর্শ বল। স্পর্শ বলকে তুমি প্রকারভেদ করতে পারো। স্পর্শ বল, ঘর্ষণ বল, টান বল। অস্পর্শ বল কি? মহাকর্ষ বল, তাড়িত চুম্বক বল। তারপরে আর কি করতে পারো? তড়িৎ বল ইত্যাদি হলো অস্পর্শ বল। তাহলে বলকে আমরা ভাগ করলাম স্পর্শ বল এবং অস্পর্শ বল। কিন্তু এই বলের প্রকারভেদ শেখার আগে যে জিনিসটা আমাদের দরকার, যে আমরা মৌলিক বল শিখব আগে। কারণ এই বলটা শিখলে অন্যান্য বল, এই মৌলিক বলগুলোরই প্রকাশ, এক বা একাধিক মৌলিক বলের প্রকাশ। হ্যাঁ, যে কোনো বল এই মৌলিক বলের প্রকাশ। সুতরাং আমরা যদি মৌলিক বলটা শিখি তাহলে ওই বলটার কারণ, উৎপত্তি আমরা সহজেই জানতে পারবো। তো মৌলিক বল, যে বলগুলো স্বাধীন বা মৌলিক এবং অন্যান্য বল তৈরিতে সহায়তা করে, বরঞ্চ অন্যান্য বল মৌলিক বলের উপর নির্ভরশীল, সেইগুলাকে বলবো আমরা মৌলিক বল। মৌলিক বল মানে যে বলগুলো স্বাধীন, অন্য বলের ওপর নির্ভরশীল নয়, সেগুলোকে বলবো আমরা মৌলিক বল। মৌলিক বল 4 প্রকার। মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল, আর সবল নিউক্লিয় বল। তাহলে দেখলা মৌলিক বল কয় প্রকার? একটা মহাকর্ষ বল, তড়িৎ চুম্বক বল, দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল। এই প্রত্যেকটা বলের সাথে হয়তো তোমরা জানা আছে
নিউক্লিয়ার রিয়াকশন যদি পড়ো, অর্থাৎ নিউক্লিয়াস সম্পর্কে যখন যাবা তখন এই বলগুলো সম্পর্কে তুমি আরও ভালো ধারণা শিখবা। আমরা তারপরও প্রাথমিকভাবে কিছু বলি এই বল সম্পর্কে। মহাকর্ষ বল তোমরা জানো যে অস্পর্শ বল, দুইটি ভর বা বিন্দু বস্তু, এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। হ্যাঁ, এই আকর্ষণ বলটাকে বলবো আমরা মহাকর্ষ বল। অর্থাৎ দুইটি বিন্দু ভর বা যে কোনো দুইটি ভরের মধ্যে যে বল কাজ করে সেটাকে বলবো আমরা মহাকর্ষ বল। এবং নিউটন এই সূত্রটা দিয়েছিল F সমান G m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। এই বলের সাথে তোমরা পরিচিত আসো যে দুইটি ভর যদি একটা m1 আর একটা m2, এদের মধ্যবর্তী দূরত্ব যদি d হয়, তাহলে এদের মধ্যে যে মহাকর্ষ বলটা কাজ করে সেটা হলো G m1 m2 ডিভাইডেড বাই d স্কোয়ার। এবার তোমরা তাড়িত চুম্বক বলটা দেখো, একটা প্রোটন আর একটা ইলেকট্রন আছে, অথবা দুইটা প্রোটন আছে। তোমরা জানো প্রোটন পরস্পরকে কী করে? বিকর্ষণ করে। প্রোটন ইলেকট্রন পরস্পরকে আকর্ষণ করে। এই যে একটা তড়িৎ কাজ করছে, তড়িৎ বল কাজ করছে বা কুলম্ব বল কাজ করছে, হ্যাঁ ঠিক আছে। কিন্তু এরা যখন গতিশীল হবে, আধানগুলো গতিশীল হবে, গতিশীল হলেও তো ইলেকট্রনকে আকর্ষণ করবে বা তার বিপরীতধর্মী চার্জকে কি করবে? বিকর্ষণ করবে। ফলে তড়িৎটা যখন গতিশীল হবে তখন তড়িৎ বল তো থাকবেই, সেই সাথে একটা চৌম্বক বলের সৃষ্টি হয়। অর্থাৎ আধানটা স্থির থাকলে তড়িৎ বল, আবার আধানটা গতিশীল থাকলে তড়িৎ বল প্লাস চৌম্বক বল সৃষ্টি হয়। এবং এই তড়িৎ বল এবং চৌম্বক বলের সমন্বয়কে বলা হয় তড়িৎ চুম্বক বল। এবং এই জিনিসটা আমরা যে বিজ্ঞানের মাধ্যমে আমরা পেয়েছি সেটা হলো ম্যাক্সওয়েল। হ্যাঁ, ম্যাক্সওয়েল তড়িৎ বল এবং চুম্বক বলকে একত্রীকৃত করে যে বলের উদ্ভব ঘটাইছে সেটাকে বলবো আমরা তড়িৎ চুম্বক বল। অর্থাৎ তড়িৎ এবং চুম্বকজনিত কারণে যে বলের সৃষ্টি হয় সেটাকে বলবো আমরা তড়িৎ চুম্বক বল। যে কোনো মনে রাখো, এই যে এই বস্তুর সাথে এই বস্তু যদি মহাকর্ষ বল নাও থাকে, তারপরেও যে তাদের ভিতরে আকর্ষণ বিকর্ষণ, সেটাও একটা তড়িৎ চুম্বক বল। তুমি যে টান বল, ঘর্ষণ বল, এগুলো কি ইলেকট্রনের সাথে ইলেকট্রনের একটা যে বল কাজ করে, সেগুলো হলো তড়িৎ চুম্বক বল। এবার আমরা শিখব দুর্বল নিউক্লিয় বল। তোমরা জানো যে নিউক্লিয়াস মাঝে মাঝে, যেমন ইউরেনিয়াম, পলোনিয়াম, এইগুলা তেজস্ক্রিয় হয়ে ভেঙে যায়। অর্থাৎ তার নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাটা বেশি থাকে। এই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যাটা বেশি থাকে, যদি বেশি থাকে তাহলে এরা ভেঙে গিয়ে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হলো। এই যে ভেঙে গেল, যখন ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হলো তখন বিভিন্ন তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়। কিন্তু যে কারণে ভেঙে গেল বা যে বলের কারণে ভেঙে গেল সেটাই হলো দুর্বল নিউক্লিয় বল। অনেক সময় আমরা যদি ছোট নিউক্লিয়াস হয় সেটাও ভাঙতে পারি, যদি আমরা তাকে কোনো একটা নিউট্রন বা প্রোটন দ্বারা আঘাত করি, তাহলে উত্তেজিত হয়ে যাবে। স্টার দ্বারা বোঝাচ্ছে উত্তেজিত। তখন তারা ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়ে বা উত্তেজিত হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে আসবে। সেই ক্ষেত্রেও ভাঙ্গনের জন্য যে বল কাজ করে সেটাকে বলবো আমরা দুর্বল নিউক্লিয় বল। অর্থাৎ নিউক্লিয়াসের ভাঙ্গনের জন্য যে বল দায়ী সেটাকে বলবো আমরা দুর্বল নিউক্লিয় বল। এখন আমরা শিখব সবল নিউক্লিয় বল। তোমরা জানো যে এই নিউক্লিয়াসের ভিতরে প্রোটন আছে। প্রোটন পরস্পরকে তো বিকর্ষণ করার কথা। পরবর্তীতে আমরা নিউক্লিয়াসের তত্ত্ব থেকে শিখব যে আসলে প্রত্যেকটার ভিতরে প্রোটনের মাঝে একটা করে নিউট্রন থাকে। হ্যাঁ, কিছু নিউট্রন থাকে, ফলে তাদের ভিতরে বিকর্ষণ বলটা যাতে একটু কম হয়, হ্যাঁ সেই কাজটা করে। কিন্তু তাদের আন্তঃআণবিক দূরত্ব এত ছোট হয় যে তাদের ভিতরে এক ধরনের বল কাজ করে, যে বলের কারণে এই প্রোটনগুলো একত্রীভূত থাকে। অর্থাৎ নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য যে বল কাজ করে সেটাকে বলবো আমরা সবল নিউক্লিয় বল। তো আমরা যখন বলের আরও ফার্দার অ্যাডভান্সে যাব তখন দেখব আসলে প্রত্যেকটা বল কাজ করে কতকগুলো কণার আদান প্রদানের মাধ্যমে। অর্থাৎ
দেখো দুজন ব্যক্তি যদি বল চালায় সে ধরবে, ঠিক আছে, বল চালাইলে ধরবে, আবার এই বল চালাইলো এই ধরলো। যখন সামনাসামনি কিছু বল আদান প্রদান করলো তখন দেখো আমি যখন চালাইলাম সে যখন ধরবে সে একটু পিছনে সরবে, আবার সে যখন চালাইলো আমি যখন ধরবো আমি একটু পিছনে যাব। অর্থাৎ সামনাসামনি যদি আমরা একটা বলের আদান প্রদান ঘটাই তাহলে তাদের ভিতরে একটা বিকর্ষণ বল ক্রিয়া করে। কিন্তু যদি আমরা উল্টা দিক দিয়ে বল কাজ করি, সে যদি উল্টা দিক দিয়ে বল পাঠায় এবং সে যদি উল্টা দিক দিয়ে ধরে, অর্থাৎ আমি এইভাবে বল চালাইলাম সে এইভাবে ধরলো, অর্থাৎ উল্টাভাবে যদি বল চালায় তাহলে তাদের ভিতরে একটা আকর্ষণ বল কাজ করে। অর্থাৎ বলের আদান প্রদানের প্রকৃতি অনুযায়ী বলটা কখনো আকর্ষণধর্মী হয়, বিকর্ষণধর্মী হয়। অর্থাৎ যে কোনো বল যদি কাজ করে তাহলে বুঝবা নিশ্চয়ই একটা কোনো কণার আদান প্রদান ঘটছে। অ্যাডভান্স পার্টিকেল ফিজিক্সে দেখা গেছে মহাকর্ষ বল গ্র্যাভিটন নামক এক ধরনের কণা আছে। আমরা এগুলা শিখব যে মৌলিক কণা, গ্র্যাভিটন নামক কণার আদান প্রদানের মাধ্যমে মহাকর্ষ বলের সৃষ্টি হয়। তড়িৎ চুম্বক বল ফোটন নামক কণার আদান প্রদানের মাধ্যমে সৃষ্টি হয়। দুর্বল নিউক্লিয় বল গ্লোন নামক কণার আদান প্রদানের মাধ্যমে সৃষ্টি হয়। সবল নিউক্লিয় বলও এক ধরনের মেসন কণার আদান প্রদানের মাধ্যমে সৃষ্টি হয়। বিজ্ঞানীরা ভাবছে পৃথিবীর শুরুতে তো একটা বিন্দু ছিল, তাহলে নিশ্চয়ই একটাই বল ছিল। এই বলটা বিস্ফোরিত হয়ে বিভিন্ন এই 4টা রূপে অবস্থান করেছে। তাই বিজ্ঞানীরা আবার পিছন দিকে যেতে চাচ্ছে যে সেই এক বলটা কি। এই জন্য তারা চেষ্টা করছে যে এই বলের মধ্যে নিশ্চয়ই কোনো একটা সম্পর্ক রয়েছে যেটা একটা বলের মাধ্যমে প্রকাশ করা যায়। এই জন্য বিজ্ঞানীরা বিভিন্ন বলের মধ্যে সম্পর্ক প্রকাশ করছে যে একটা বলকে কি 2টা বল, এমন একটা বল বের করি যে বলটা 4টা বলকে বিভিন্ন অবস্থান অনুযায়ী 4টা বলের রূপ ধারণ করবে। সেই একটা বলকে যদি বের করতে পারো সেটাকে বলবো আমরা বলের একীভূত ক্ষেত্রতত্ত্ব। সুতরাং আমরা মৌলিক বল সম্পর্কে শিখে ফেললাম এবং এই জায়গায় যে জিনিসটা তোমাকে শিখতে হবে সেটা হলো বলের একীভূত ক্ষেত্রতত্ত্ব। একীভূত ক্ষেত্রতত্ত্ব অর্থাৎ 4টা বলকে একটি বলের মাধ্যমে প্রকাশ, যেই বলটা বিভিন্ন অবস্থা বা বিভিন্ন রূপের কারণে কখনো মহাকর্ষ বল হবে, কখনো তড়িৎ চৌম্বক বল হবে, কখনো দুর্বল নিউক্লিয় বল হবে, কখনো সবল নিউক্লিয় বল হবে। সেই বলটা বের করার উদ্দেশ্য। এই জন্য পাকিস্তানের বিজ্ঞানী এবং ইংল্যান্ডের 3জন বিজ্ঞানী মিলিত হয়ে একটি, দেখো প্রথমে তড়িৎ চুম্বক বল একত্র করলো ম্যাক্সওয়েল, তারপরে এই মহাকর্ষ বল এবং দুর্বল নিউক্লিয় বলকে একত্রে একটা বল তৈরি করেছে। এখন আমাদের টার্গেট তড়িৎ বল এবং সবল নিউক্লিয় বলের ভেতরে একটা সম্পর্ক তৈরি করা এবং এই 2 বলের মাধ্যমে যে বলটা পাবো সেটাই হলো একীভূত বল। অর্থাৎ 4টি মৌলিক বলকে একটি বলের মাধ্যমে প্রকাশ করার তত্ত্বটা কি বলবো আমরা? বলের একীভূত ক্ষেত্রতত্ত্ব। এটা হলো অ্যাডভান্স রিসার্চের বিষয়। তোমরা যারা আগ্রহী তারা আশা করি এই বিষয়টা নিয়ে যখন পড়বা এবং রিসার্চে অবদান রাখবা। সুতরাং আমরা বল সম্পর্কে হয়ে গেল, জড়তা সম্পর্কে হয়ে গেল। এই সম্পর্কে নিউটন যে বিখ্যাত 3টি সূত্র দিয়েছে আমরা সেই সূত্রগুলো অল্প করে আলাপ করে পরের ক্লাসে আমরা সেইগুলোর প্রয়োগ শিখব। সুতরাং আমরা শুধু এখন যে জিনিসটা শিখব সেটা হলো নিউটনের গতিসূত্র। নিউটনের গতিসূত্র 3টি সূত্র দিয়েছে। প্রথম সূত্রটা হলো যদি বাহ্যিক বল প্রয়োগ না করো, যদি বাহ্যিক বলটা প্রয়োগ না করো তাহলে স্থির বস্তু স্থির থাকবে, স্থির বস্তু স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু যে বেগ ছিল আদি বেগও যা শেষ বেগে তা, অর্থাৎ ওই বেগেই চলতে থাকবে।
তাহলে প্রথম সূত্রটা কি, কোনো বস্তুর ওপর যদি বাহ্যিক বল ক্রিয়া না করে তাহলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম গতিতে চলতে থাকবে। এটাই হয়ে গেল নিউটনের প্রথম সূত্র। আর নিউটনের দ্বিতীয় সূত্রটা কি আমি সংক্ষেপে প্রথমে বলছি, পরে প্রত্যেকটা সূত্র নিয়ে আমরা আলাপ করব। দ্বিতীয় সূত্রটা কি, যে এই বস্তুটার ওপর যদি বল প্রয়োগ করো তাহলে ধরো বস্তুটার বেগ ছিল ভি নট, শেষে হলো বেগ ভি, বস্তুটার ভর এম, তো টি সময়ে এই কাজটা ঘটলো। তাহলে মনে রাখো আমরা এইখানে একটা রাশি শিখব, সেটা হলো ভর বেগ। ভর এবং বেগের গুণফলকে বলবো আমরা ভর বেগ, একে পি দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ ভরকে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, বেগকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি, তাহলে পি সমান হবে এম ভি। এবং একক কত হবে, একক হবে ভরের একক কেজি এবং বেগের একক মিটার পার সেকেন্ড। সুতরাং ভর বেগের একক হলো কেজি মিটার পার সেকেন্ড। তাহলে বলছে যে প্রযুক্ত বল ভর বেগের পরিবর্তনের হারের সমানুপাতিক। দেখো প্রথমে শেষ ভরবেগ কত এমভি, আদি ভরবেগ কত ছিল এমভি নট ডিভাইডেড বাই সময়। তাহলে ভরবেগের পরিবর্তন হিসাব করলাম, ওকে সময় দ্বারা ভাগ করলে কি ভরবেগের পরিবর্তনের হার পেলাম। অর্থাৎ প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। আর তৃতীয় সূত্র হলো যে প্রত্যেক ক্রিয়ারই একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। অর্থাৎ বস্তুটাকে যদি তুমি একটা এফ বল প্রয়োগ করো, একটা বস্তু দিয়ে তুমি যদি এফ বল প্রয়োগ করো, এই বস্তুটাও এর ওপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে এবং এরা দিক বিপরীত। এটাকে বলা হয় নিউটনের তৃতীয় সূত্র। অর্থাৎ প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। তা আমরা এই তিনটে সূত্র পর্যন্ত পড়লাম, এবং এরপরে আমাদের যে জিনিসটা হবে যে প্রথম সূত্রের ব্যাখ্যা, দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা এবং তৃতীয় সূত্রের ব্যাখ্যা শিখব। তারপরে ভরবেগের সংরক্ষণের সূত্র শিখব। তাহলে আমাদের অনেকটুকু আগায় যাবে। এই পর্যন্ত তোমাদের চর্চার আহ্বান রেখে আজকের মতো ক্লাসটা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।